ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জি টিভির ঈদের স্পেশাল প্রোগ্রাম নায়কের নায়িকা। হিরন ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্স, এবং নামটি শুনে বুঝতে পারছেন যে আমার সাথে ডেফিনেটলি একজন নায়িকা থাকবে, এবং সেই নায়িকা আজকে যাকে ইনভাইট করেছি আমার অত্যন্ত পছন্দের নায়িকা, এবং আপনারা শুনেও খুব অবাক হবেন এবং আপনাদেরও খুব ভালো লাগবে। আমার সাথে আছে পূর্ণিমা। সো ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি খুবই হ্যাপি। আমি জানি যে এই ঈদের স্পেশাল যত প্রোগ্রামই হোক না কেন, খুব বেশি প্রোগ্রামে যাওয়া হয় না আপনার, এবং আমার কাছে মনে হয় যে যারা খুব বেশি প্রোগ্রামে যায় না, টেলিভিশনের যারা ফিল্মের মানুষ, তারা তো আসলে অনেক সেই ছোটোবেলা থেকেই শুনে আসছি যে ফিল্মের যারা আছে, এবং সেটা আমরা আমাদের 1957 থেকে বাংলা চলচ্চিত্রের যারা আছেন তারা আসলে টেলিভিশনে আসতে চান না। সো সেই জায়গা থেকে সেই ট্রেন্ডটা অনেকেই ধরে রেখেছে, তার মধ্যে পূর্ণিমা একজন। এবং থ্যাংক ইউ সো মাচ। এই কথাটা এত পেঁচানোর হচ্ছে এই কথাটা বলা যে থ্যাংক ইউ আসার জন্য এবং ইনভাইট করার সাথে সাথে এই প্রোগ্রামে রেসপন্স করার জন্য, খুব কুইক রেসপন্স করার জন্য, এটা তাই না? সো ঈদ মোবারক। কেমন কাটছে? ভালো, আলহামদুলিল্লাহ। ঈদের সময়, কোরবানি ঈদের সময় যে ব্যস্ততা থাকে গরু নিয়ে, ছাগল নিয়ে, সেটা ছিল। আর হচ্ছে এখন যখন বুঝলাম যে আচ্ছা আমাকে নীরব ফোন করেছে, তো আমি বললাম প্রোগ্রামটা কি, যে এখন প্রোগ্রামটা হচ্ছে আমার নীরবের নায়িকারা কারা, তার মধ্যে তো আমি একজন আছি, পড়ি। তা আপনার সাথে আমার শুরুই হয়েছে নাটক দিয়ে। তারপর শুরু করলাম কিভাবে যেন সিনেমাতে আমরা ঢুকে, আপনি তখন সিনেমায় আসলেন, তারপর আপনার সাথে আমার সিনেমার কাজ শুরু হলো একদম। এবং খুব আমারও মনে আছে প্রথম আমরা আপনার সাথে আমার গান দিয়ে শুটিং শুরু করেছিলাম মনে হয় ব্যাংককে। গুলজার ভাইয়ের একটা ছবি, আগে ছিল ওটা। ব্যাংককে আমরা শুটিং করেছিলাম, আমাদের গুলজার ভাই ছিলেন, উনি ফুট ম্যাসাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিলেন। ওটা ডিফারেন্ট অন্য গল্প। আমি যতটুকু জানি একটা করেছি, সেটাতে হচ্ছে গুলজার ভাইয়ের ছবির নাম আপনি বলেন। ওই মুভিটার নাম হচ্ছে আই লাভ ইউ। এবং আমরা ম্যাক্সিমাম শুটিং করেছিলাম ব্যাংককে, এবং প্রথম দিন শুটিং শুরু হয়েছিল গান দিয়ে। সো আমিও অনেক বেশি নার্ভাস ছিলাম। আমাদের গানের ব্যাংককের শুটিং এর মজা ছিল কি, একে তো প্রচুর গরম ছিল, তো ওখানে গরমের মধ্যে আপনিও খুব টায়ার্ড, আমিও টায়ার্ড। আর ভাবছি যে এটা তো বাংলাদেশের মতন প্রোডাকশনের ছিল, এত নাই কেন, খুবই কম ছিল, যেহেতু অল্প কিছু মানুষজন নিয়ে দেশের বাইরে শুটিং করতে যায়। তো খুঁজছি ডানে বামে, আপনিও চুপ আমিও চুপ, কিন্তু কাকে এখন তো ডিরেক্টরকে সরাসরি তারা বলতে পারে না যে আমাদেরকে কিছু খাওয়ান, ঠান্ডা পানি বা ডাবের পানি বা যেটাই কিছু হোক দেন। পানি তো আছেই, কিন্তু আশেপাশে দেখছি অন্যান্যরা আসলে থাইল্যান্ডে ডাবের পানি খাচ্ছে, আইসক্রিমের বিক্রি হচ্ছে। কিছুক্ষণ পর মনে হয় আমরা ডিরেক্টরকে পটালাম যে আমি আর কিছুক্ষণ পর শর্ট দিতে পারবো না, তাতে ডাবের পানি আনেন আমার জন্য। হ্যাঁ, হিরোকেও একটা ডাবের পানি। এইভাবে করে আমাদের শুরুটা হয়েছিল। গানটা খুবই সুন্দর ছিল, এবং ওটা অনেক লম্বা সময় ধরে ছবিটা আসলে আমাদের শেষ করতে হয়েছে। দিন শেষে কাজের আউটপুট তো আমরা চাই যে অনেক ভালো কিছু, এবং খুবই ভালো ছিল। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে যে আপনার কোঅপারেশন অসাধারণ ছিল, এবং আমার মনে হয় যে অবশ্যই আপনাকে থ্যাঙ্কস। অফ স্ক্রিন তো দেয়াই আছে, বাট অন স্ক্রিন না দিলে হয় না। এবং এই যে ঈদের কথা বলছিলাম, যে ঈদের সময় ব্যস্ততা তো ডেফিনেটলি অনেক বেশি থাকে, কারণ পূর্ণিমা একজন নায়িকা, সাথে সাথে একজন সংসারী মানুষ, এবং তাকেও সংসার মেনটেন করতে হয়। কোরবানি ঈদের যে এই গরু কাটা থেকে শুরু করে কোত্থেকে ইনভলভ থাকে, একদম সকাল কয়টা থেকে? ও আচ্ছা, সকাল থেকে না, আগের দিন রাত থেকে। হ্যাঁ, তো ডেজার্টের অনেক কিছু করতে হয়, কিছু প্রিপারেশন করা থাকে। আর মশলার প্রিপারেশনটা হয় কি এক সপ্তাহ আগে থেকেই হয়, আর আগের দিন কিছু রেডি থাকে যে সকালবেলা উঠে প্রথমত হচ্ছে আমরা আগে গরুটা কখন বাড়িতে ঢুকবে, গরুর সাথে ছাগলটাও ঢুকবে, কারণ একটা গরু এরকম করে একটা ছাগল আমার শ্বশুর বাড়িতে দেওয়া হয়, আমার বাড়িতে দেওয়া হয়। তো ওগুলোর সাইজটা আগে, টাকার সাথে সাইজটা আগে মিলাই যে আমি ঠকলাম না জিতলাম আমরা সবাই। তো তারপর গরু কিনে ছাগল হলাম নাকি? হ্যাঁ, না, ভালোভাবেই আসলে করা হয় আল্লাহর রহমতে। গরু দেখে হ্যাপি হই সবাই আমরা, আবার খুব মায়া লাগে।
তারপর আমি গরু জবাই পর্যন্ত থাকতে পারি না, আচ্ছা কিন্তু উঠে যখন সবকিছু রেডি করে সব নিয়ে আসে আমার আম্মা দেখেন, আচ্ছা। আর ওইদিকে আমার শাশুড়ি দেখেন। তো ওইখান থেকে একটু আমি দায়িত্বের দিক থেকে একটু পিছিয়ে আছি, কারণ আম্মাদেরকে মুরব্বীদেরকে এই দায়িত্বটা আমি দিয়ে দিই, কারণ তারা খুব এনজয় করে। দেখেন ঈদের সময় আমার কিন্তু গলা পুরো ভেঙে শেষ, ভয়েস ক্র্যাক। ভাগ্য ভালো আপনি এখন আপাতত কোনো সিঙ্গার না, সো মানে আমার মনে হয় যে মানে 2-4টা শো মিস না মিস হবে না, গান গাইতে হবে না। তো একটা রান্না আমি যেটাই আসে আমার হাতে একটা আমি রান্না বসিয়ে দিই, মানে একটা স্পেশাল আপনার একটা থাকেই। special থাকে। সেটা হচ্ছে আমরা যখন ছোটবেলা থেকেই দেখি যে খাবারের মারা হচ্ছে সন্তানের জন্য রান্না করে। আমি এই প্রশ্নটা সবাইকেই করছি, মানে করেছি, আপনাকেও করতে চাই। সেটা হচ্ছে যে মানে আন্টি আপনাকে মানে যে যতগুলো রান্নাই করে মানে খাইয়েছেন সবই আপনার পছন্দের। তো হয় না যে আপনার নিজের বানানো কোনো কিছু আন্টির পছন্দ, সেটা আন্টিকে মানে খাইয়েছেন, এরকম কি আছে? আম্মা আমার হাতের চাইনিজ খুব পছন্দ করে। আচ্ছা, সো আমি একটা বিফ দিয়ে জিঞ্জার দিয়ে মাশরুম দিয়ে একটা চাইনিজ গ্রেভি করি, ওটা আমার মায়ের খুব পছন্দ। মানে বিফের মধ্যে হচ্ছে ওটা একটু একটু চাইনিজ। আর আমার ভাইয়ের জন্য কি, আমার ভাইয়ের স্পেশালটা কি? ও আমার হাতের সবই পছন্দ করে। না মানে একদম কোরবানিতে মানে মানে গরুর মাংসর হয় না যে একটা কাবাব বা একটা অনেক রকম, এখন তো আচারি অনেক কিছু হয়। ও আমার হাতের ডেজার্ট খুব পছন্দ করে, ওর জন্য আলাদা স্পেশাল একটা ডেজার্ট করে। আমার ভাইকে দেখলে মনে হয় না যে ডেজার্ট না পছন্দ, ও ডেজার্ট পারসন না, তবে আমার হাতের সে ডেজার্টটা শেখায়। তার মানে আপনি ডেজার্টটাই অনেক খুব যত্ন করে খুব রান্না যত্ন করেন, করে মনোযোগ দিয়ে আর করি। অন্য রান্নার যেগুলো আছে সব আন্টির উপর ছেড়ে দেন ওগুলোর না ব্যাপারে? ও হচ্ছে আমার শাশুড়ির রান্না পছন্দ করে, আমার আম্মার রান্নাও পছন্দ করে, আমারটাও করে। তো ও এমন না যে ব্যালেন্স করার জন্য যেটা ভালো সেটা ভালো বলবি। তিনজনের রান্না তিন রকম, আর আমি কিছুটাও শাশুড়ির কাছ থেকে পেয়েছি, আম্মার কাছ থেকে পেয়েছি। তো দুটোর ফিউশন মিলে ওকে এমন একটা জিনিস দেই যে ও কখনো খারাপ কিছু বলবে না। মানে বলার স্কোপই থাকে না। একদমই না। আচ্ছা, আরেকটা জিনিস যেটা জানতে চাই সেটা হচ্ছে ঈদের জামা কাপড়। তো আমরা তো দেখি পূর্ণিমা অলওয়েজ সোশ্যাল মিডিয়ায় যখনই কোনো ছবি আপলোড দেয় অনেক সুন্দর সুন্দর ড্রেস পরে, এবং সেটা অডিয়েন্সের জন্য আবার নিজেকে মেনটেন করেনও। সেই ক্ষেত্রে ঈদের যে স্পেশাল ড্রেসটা, এই ড্রেসটা মানে বানানোর ক্ষেত্রে ঈদের দিন কোনটা পরবে না পরবে, কোন জিনিসটা থাকে মাথায়? যে আমি তো সব টাইপের পরে ফেলেছি, লাল নীল হলুদ সবুজ কমলা সব পরে ফেলেছি, অনেক অর্নামেন্টস দিয়ে অনেক মেকআপ দিয়ে, তো কোনো কিছু তো বাদ নাই। কিন্তু ঈদের দিন ঘুরে ফিরে আমরা তো একদম স্পেশাল হইতেই হবে, মানে এটার কোনো অল্টারনেটিভ অপশন নাই। সেটার জন্য কি করেন? সেটা অ্যাকচুয়ালি হয় রোজার ঈদে। আচ্ছা। রোজার ঈদে অনেক বেশি প্রিপারেশন থাকে, কারণ রোজার ঈদ 30টা মাস মানে 30টা দিন রোজা রাখার পর তারপর হচ্ছে অনেক সুন্দরভাবে সাজুগুজু করে এদিক ওদিক দাওয়াত খেতে যাই, বের হই। কোরবানি ঈদেরটা হয় কি, যেহেতু ঈদের দিন কিছু কাজ টাজ থাকে, সবচাইতে সিম্পল ড্রেসটাই পরা হয়। এই যে আজকে যেমন, হ্যাঁ মানে আমি সেটাই বলছি খুবই যে simple মানে আমি এটার আসছি, কারণটা কি, যে এটার- কোনো কিছু থাকে না আসলে, মানে যা দেখানোর অলরেডি মানুষ তো দেখেই জানে। দেখে কিন্তু না, সিম্পল টাইপের ড্রেস থাকে, ড্রেস কেনা হয়। তো আমার শ্বশুরবাড়িতে হচ্ছে আমরা সবাই আবার এক রকমের ড্রেস পরি, এটা আচ্ছা আচ্ছা, দুই ঈদই আমরা মেনটেন করি। Okay. তো ওই ঈদটায়, রোজার ঈদটা একটু গর্জিয়াস ড্রেস পরি, এই ঈদটায় একটু ঘরোয়া নর্মাল ছিমছাম ড্রেস পরি। দ্বিতীয় দিনও সেম, মানে আজকে মানে যাই হোক একই রকম থাকে। ইভি প্রযুক্তির মাধ্যমে 8 স্তরের পানিকে নিরাপদ এবং বিশুদ্ধ। বাজারে প্রচলিত অনেক পিউরিফায়ারের মধ্যে আমি বেছে নিয়েছি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ার। এই যে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক মানে অনেক বেশিভাবে ইনভলভ, মানে পূর্ণিমা কিন্তু খুব বেশি ইনভলভ না, এবং আমার কাছে মনে হয় যে খুবই বেছে চিন্তা করে, মানে কখনো খুব স্ট্যাটাস দিতে দেখি না আমরা, হয়তো ছবি পোস্ট করে, মানে কিন্তু কতটুকু দেখে সে অন্যদেরটা, বা কতটা অ্যাডিক্টেড মানে সোশ্যাল মিডিয়ার প্রতি? একটা টাইমে ছিলাম অ্যাডিক্টেড, এরপর দেখলাম যে এটা খুব একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে কিরকম? নিজের উপর, ফ্যামিলির উপর। কিরকম? যেমন আমি অন্যের কোনো কিছু দেখছি, অন্যের কাজ দেখছি, তো ওটা দেখছি, তার মধ্যে রিলস আসছে, একটা রিলস আসলে পরের রিলস দেখছি, তো আশেপাশে সবকিছু আমি টাইমিং ভুলে যাচ্ছি, আমাকে এখানে আসক্ত করে রাখছে। এবং বাকিদেরটা দেখলে মনে হচ্ছে আচ্ছা আমিও এরকম করে আমারও কিছু পোস্ট দেই, কিছু পোস্ট বাড়াই, একটা কাউন্টার দিতে ইচ্ছা করবে। হ্যাঁ আচ্ছা আমিও, আমারও ছবি আছে। এখন তখন মনে হচ্ছে এটা কি নেশা হয়ে যাচ্ছে আমার। তো এই নেশা থেকে নিজেকে ছাড়িয়ে এনে যে না, সোশ্যাল মিডিয়া থেকে যতটুকু পারি
স্পেশাল কোনো কিছু হলে তখন দুই একটা দিই। মানে এই যে সোশ্যাল মিডিয়ার যে জিনিসগুলো হয় না, যে আমরা অনেক বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাগুলো ঘটে যেগুলো আপনাকে কিন্তু মানে নাড়া দেয়, তো তখন হয় না যে নিজের ভেতর থেকে আমিও কোনো কিছু বলি, এরকম মনে হয় না? আমি শুধু বলি না, আমি মানে মনে মনে বলতে থাকি, লিখতে থাকি, মনে হচ্ছে যে আমি স্ট্যাটাস দিচ্ছি, কিন্তু আমি তখন আমার হাত পা আসলে কাঁপে, আমি চুপ হয়ে আমি তখন একদম সোশ্যাল মিডিয়া থেকে সরে আসি। কারণ মানে তার মানে আপনি অনেক মানে এফেক্টেড হন। আমি এফেক্টেড হয়ে দেখে আমি কিছুই দেখি না, মানে আচ্ছা। আমি ওই নিউজটা একবার যে দেখে ওটা তো তারপর কিন্তু আসে, এটা হ্যাঁ, এটা আর কিন্তু আমার হয় আপনারা না যে জানেন। আমরা আসলে মিডিয়ায় বা যারা Right. ফিল্মে কাজ করে আমরা অনেক দিন শেষে ঘুরে ফিরে যাই, আমরা দেখাই না কেন অনেক বেশি ইমোশনাল। আমি কোনো একটা নিউজ ক্লিক করলে বা কাউকে দেখলে ওনার এই জিনিস কিন্তু বারবার ঘুরে বারবার ফিরে আসতে থাকে, আসে। হ্যাঁ। তো আমি এই কারণে কখনো কোনো কিছু হলে, ঘটনা হলে আমি তখন একটু ফেসবুক থেকে দূরে থাকি, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকি। ওকে, আর এখন আরেকটা জিনিস জানতে চাই, ফিল্মের মানে সবচেয়ে সুন্দর সময় যখন আপনার নিজের মনে হয় যে এটা এখন আমার জন্য পৃথিবীর মানে ফিল্মের সবচেয়ে বেস্ট সময়, সেই সময়টাকে মানে কি কি তখন মনে হতো, আর এখনকার ফিল্মের এখন যেগুলো হচ্ছে সেটার পার্থক্য কি কি কারণে মানে তখন ভালো লাগতো, এখন মনে হতো না এখন একটু আপসেট, মানে এই সময়টা চেঞ্জ হয়ে গেছে? মানে আমরা যদি ক্যামেরার কথা বলি, যেরকম হয় না একটা অ্যানালগ সিস্টেম বা ডিজিটাল সিস্টেম, তো এই পুরো জিনিসটার মধ্যে আপনার বলার কি আছে? আমি আমার যে সময়টা কাজ করেছি সেই সময়টা আমি মনে করি আমার জন্য সেটা স্বর্ণযুগ, স্বর্ণালী যুগ যদি বলে। কারণ আমি যে 35-এ কাজ করেছি, যেগুলোকে সিনেমা আসলে মনে হতো, দর্শকরা টিকিট কেটে হলে যেত এবং একটা সেলিব্রিটিকে কিভাবে দর্শকদের সামনে পরিচিতি পেতে কত দিন যে তাকে স্ট্রাগল করতে হতো শুধু সিনেমার বিগ স্ক্রিনের পর্দায়, মানে মানে ফিচার ফিল্ম বলতে যা বোঝায় আর কি। যেটা বোঝায়। তো বড় পর্দার নায়িকা হিসেবে পরিচিতি পাওয়া প্রথম 4-5 বছর যে স্ট্রাগল লাইফটা যায়, তারপর যে মানুষ গিয়ে লেখে, তখন তো আর সোশ্যাল মিডিয়া নাই, থাকে না, হ্যাঁ। লিখতো বা একটা কোনো ম্যাগাজিনে কভার হ্যাঁ, শুটের মানে জন্য একটা লেখনির মাধ্যমে একজন মানুষ কিন্তু অনেক দূরে চলে তখন যাচ্ছে, আবার ওই বাজে কথা বলে নায়িকাকে সেটা। নিয়ে যে পড়ছে, হ্যাঁ ওটার নিচে তো ওনার কমেন্ট করার কোনো হ্যাঁ, অপশন নাই। option নেই, হ্যাঁ। তো এই যে পত্রপত্রিকায় পড়া, তারপর হচ্ছে ম্যাগাজিনগুলোর কভার ফটোশুটের জন্য আমাদেরকে যখন কল করতো, আচ্ছা আমাকে ডেকেছে কভার শুটের জন্য, আসলে কভারে দিবেন তো ছবি, মানে এটা শিওর হয়ে নিতাম, চলে যেতাম, ব্যাগ ট্যাগ গুছিয়ে নিজের কাপড় নিয়ে ফটোশুট করতে চলে যেতাম। তো তখন কিন্তু মাসে একটা করে হলেও ফটোশুট করতে হতো। এই জিনিসগুলো যে আমাকে মানুষজন যাতে যত জানবে তত আমাকে চিনবে, তো এই ব্যাপারটা এখন তো আর না। এখন মানুষ আসলে কে নায়ক, কে নায়িকা, কার কয়টা ছবি রিলিজ হচ্ছে, কখন হচ্ছে, কি হচ্ছে, সামনে অনেকেই জানে না। অনেক। আমি যেমন রিসেন্টলি এফডিসিতে কাজ করেছি ঈদের আগেই, আমাদের গাজী মাহবুব ভাইয়ের একটা কাজ করেছি আমরা, যেহেতু একসাথে মাহবুব একটা ভাইয়ের সিনেমা একটা করেছিলাম, সিনেমা হ্যাঁ। করেছি, রাজা সূর্য খা। রাজা সূর্য খা, তো মাহবুব ভাইয়ের একটা কাজ করেছি আমি, তখন আমি দেখছি যে অনেক নায়িকা আসছে, নায়ক আসছে, তো আমি কাউকে আসলে চিনি না। না, আবার এটার সাথে সাথে মানে আপনি যে প্রশ্নটা মানে কথাটা বলেন, এটার মধ্যে আরেকটা প্রশ্ন আসলো, অনেক ছবি রিলিজ হয়ে যায়, ওই নায়ক বা নায়িকা জানেই না যে রিলিজ হয়ে যাচ্ছে এই কয়েকদিন পরে। আমি নিজেই তো জানি না যে উনি যে নায়ক না নায়িকা, বা উনি যে সিনেমা করেছেন, হ্যাঁ। বা ওনার কোন সিনেমাটা রিলিজ হয়েছে, আমি সেটাই তো জানি না। আচ্ছা, মানে ওই পর্যন্ত আসেনি। মানে পূর্ণিমা কেন শিল্পী সমিতির দায়িত্ব নিতে চায় না? না মানে কেন চায় না, এটা আমি অনেকে আমার চাইতে অনেকে যারা দায়িত্ব নিতে পারেন হ্যাঁ। তারা নিয়ে রেখেছেন, তাই না, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি তো মানে ফিল্মের একদম সবকিছু জানেন, সবকিছু বোঝেন। আমরা যারা ফিল্মের পোকা যারা আমরা, তারা তো সব বুঝি, কিন্তু যারা বুঝি তারা কেন দায়িত্ব নিতে চায় না? না না, ওটা অনেক কঠিন দায়িত্ব, আমি আবার কঠিন দায়িত্ব নিতে পারি না। আপনার পছন্দের সবচেয়ে বেস্ট একটা কাজ যদি বলা হয় তাহলে কোনটা বলবেন? এটা বলা যায় না, আমি জানি, এটা খুবই মানে আমি প্রশ্নটাই যদি হয় না এখন আমার। প্রশ্ন করি আপনার বাচ্চার মধ্যে সবচেয়ে বেস্ট বাচ্চা কাকে হ্যাঁ। লাগে, না, আপনি সেটা- আলাদা করতে পারবেন না, মানে এখন তারপর হয় না যে না, আপনার যে কাজের আমি কখনো তৃপ্তি- সবগুলোই আসলে আমার করা কাজ, হ্যাঁ, আমার সন্তানের মতন যদি ধরি, হ্যাঁ। সবগুলোকে আমি একই রকম দেখব। একটা, দুইটা, তিনটা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমি বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে যে এই যে মানে এগুলো যেগুলো করে ফেলছেন, সেগুলোর বাহিরে এমন কি যেটা এখন যেগুলো কি করে ফেলছি, মানে যেই ছবিগুলো করার কারণে আচ্ছা। যেগুলো থেকে আলাদা আচ্ছা, করতে আপনার পারছেন না, উপস্থাপনা এটা কি মানে? খুব খারাপ হচ্ছে না, ভালো না হচ্ছে? না, সেটা না, এটা টেলিভিশনে কি প্রথম? আমার মনে হয়
আপনি শিওর না? না, আমি শুনি একটা টেলিভিশনে আপনার এতবার সাথে- এসেছি তো, কাজের মধ্যে কোনটা উপস্থাপনা ছিল, তারপরে কোনটা আসলে গেস্ট ছিলাম, কোনটা হোস্ট ছিলাম, এটাই মনে নাই। কিছুই মনে নাই। নাই, হ্যাঁ। আমি আবার পুরোনো কথা ভুলে যেতে চাই। অ্যাজ এ হোস্ট আপনি কয়টা শো করেছেন? আমার ইচ্ছা, জানার ইচ্ছা। না, আমার মনে হয় না আমি, না আমি আর ইমন একবার করেছিলাম হ্যাঁ, সেটা একটা প্রোগ্রামে, হ্যাঁ। কোভিড চলাকালীন। না, সেটার পরেও আরেকটা আর আমার এখন মনে ওটা আমি পড়লো, জানি হ্যাঁ, না, হ্যাঁ। ওটাতে ছিলাম না, কিন্তু একটা ছিল যে কোভিড এর মধ্যে আমরা অনলাইনে বসে হ্যাঁ বসে, অনলাইনে বসে আমরা একটা প্রোগ্রাম করে হ্যাঁ, ফেললাম। আমি আর ইমন থাকতাম, মাঝখানে আপনি ছিলেন। ওইখানে কি জানি প্রশ্ন, আমরা প্রশ্ন জানতাম না কি করব। ইমন তুই বল। হ্যাঁ, একজন আরেকজনকে পুশ করছে। হ্যাঁ, তো পূর্ণিমা, তো হ্যাঁ নীরব বল। হ্যাঁ, না আমরা কাজ করছি, যেটা নেই বলছে আচ্ছা ইমন তুই বল। মানে আমি তো আচ্ছা প্রশ্ন কেউ একজন করলেই তো হয়, আমি লাইভের মধ্যে বলছি। লাইভের মধ্যে আমাদের এমনি চলছে। না, আমাদেরও এই মানে এই যে আজকের প্রোগ্রাম, এটা খুবই মানে ইনফর্মাল, আমাদের ফর্মাল কোনো কিছুই না, বাট তো তারপর হয় না যে নায়কদের মধ্যে আমি কিন্তু আপনাকেই আপনি করে বলি, বাকি ইমন টিমন সবাইকে তুমি সবাইকে, করে বলি। হ্যাঁ, 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 আপনার সাথে আমার মানে কাজ করেছি, কিন্তু একটু একটা গ্যাপ আছে যেখানে আপনি আমাকে আপনি বলেন, আমিও আপনাকে আপনি বলি। তো এটা একটা সুন্দর একটা সম্পর্ক আছে। বাকিটা একদমই তাই, হ্যাঁ। মানে এইটা আমার কাছে খুব ভালো লাগে, একটা রেসপেক্টের জায়গা থেকে আমি আপনাকে যেভাবে দেখছি, না, বা সেটা তো আপনার definitely। কাজগুলো যে করছেন, আপনি করে যাচ্ছেন, আপনি যে আপনার মধ্যে যে ফিল্মের পোকাটা এমন ভাবে ঢুকে আছে মাশাআল্লাহ, যে আপনি লেগে আছেন, এটা শেষ কোথায় আপনি দেখতে চান। তো এটা আমি সত্যি মন থেকে অ্যাপ্রিশিয়েট করি। ইউভি প্রযুক্তির মাধ্যমে 8 স্তরের পানিকে নিরাপদ এবং বিশুদ্ধ। বাজারে প্রচলিত অনেক পিউরিফায়ারের মধ্যে আমি বেছে নিয়েছি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ার। এই যে আমার আপনার একসাথে কাজের এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি, একটা হচ্ছে রাজা সূর্য কাজে, এই কাজটা আমরা অনেক দিন, আমার কাছে মনে হয় যে কয়েক মাস ধরে শুটিং করেছিলাম, এবং এফডিসিতে বিশাল বড় সেট ফেলে, হ্যাঁ। এবং আপনার কস্টিউম দেখতাম এবং দেখে মনে হতো যে না আসলেই মানে মানে প্রিন্সেসটা মনে হয় এরকমই হয়। তো ওই কাজের এক্সপিরিয়েন্সটা আমার মনে হয় যে দর্শকদের বলে দর্শকরা খুশি হবে। আমার লাইফের, আমার না, আমার মনে হয় আপনার লাইফেরও যদি বলি, এটা সবচাইতে একটা বিগ বাজেটের একটা ছবি। হ্যাঁ, কারণ অনেক আয়োজন নিয়ে, এবং এই ছবিতে আর্টিস্ট যদি মানে শোনে সবাই, আমার মনে হয় যদি দেখে কেউ রাজা সূর্য খাতে কারা কারা ছিলেন এবং কাদের সাথে আমরা কাজ করেছি। মানে অনেক মানে আমাদের যে এফডিসি যারা লেজেন্ডারি যারা আর্টিস্ট Right. ছিলেন, মানে আমার কাছে মনে হয় যে আমি তো জীবনের প্রথম তাদেরকে এই শুটিংয়েই দেখেছি, এর আগে কখনো দেখা হয়নি এবং এর পরেও দেখা হয়নি। এবং সেই যে মানে রাজমহল টাইপের সেট, আমি রানীর ড্রেস পরে আছি, তারপর সোর্ড ফাইটিং মানে তলোয়ার দিয়ে ফাইটিং হচ্ছে, আমাদের হর্স রাইডিং ঘোড়া দিয়ে হচ্ছে, সেই যুদ্ধগুলো করা হয়েছে। মানে কাইন্ড অফ ছোটখাটো বাহুবলী যদি বলি আমি, হ্যাঁ, সবাই বুঝবে। হ্যাঁ, হ্যাঁ। আমরা পুরাই রাজা রানীর কাজ করেছি। সেখান থেকে সবচেয়ে আপনার আমার কেমিস্ট্রি হয়েছিল গানে। গানটা খুবই সুন্দর ছিল। আমি ইমতিয়াজ বুলবুল ভাইয়ের, হ্যাঁ, গাজী মাহবুব ভাইয়ের এই ছবির এই গানটা আমার সবচেয়ে বেশি পছন্দের। ওগো চাঁদ, ওগো চাঁদ, জোছনা লুকিয়ে রাখো না। এবং আমার মনে আছে যে আমরা এই গানের ছোট ছোট এক লাইন দুই লাইনের জন্য আমরা কোথায় কোথায় চলে গেছি, তাই না? হ্যাঁ, অনেক একটা জায়গায়। গানে ওই সকালবেলা ভোরের শিশির একটা শুট ওটা করে, আরেকটা গান ছিল, ও, ওটা ওইটা হচ্ছে আরেকটা হ্যাঁ, না? ওটা আমাদের 3-4টা গান ছিল হ্যাঁ, এক একটা ইয়েতে। তারপরে হচ্ছে ওই নদীর মধ্যে একটা এর মধ্যে পুরা ফুল দিয়ে সাজানো, তারপরে আমরা আবার টাঙ্গাইল জমিদার বাড়িতে করলাম, তারপরে এফডিসিতে একটা যে মুন মানে মানে চাঁদের এফডিসিতে একটা, একটা পুরো চাঁদের সেট করা হয়েছে, মানে ফুল মুন দিয়ে করা হয়েছে, যাতে চাঁদের সাথে আমার চেহারাটা সেভাবে ম্যাচ করে। এফডিসিতে আরেকটা সেট করা এই জন্যই হয়েছে, তো নাম রাখা ছিল পূর্ণিমা। হ্যাঁ, পুরো পানি আছে সেটে, আর মাঝখানে দোলনাটা। হ্যাঁ, হ্যাঁ। এবং আমাকে প্রোডাকশনের লোকজন এরকম মোড়া দিয়ে দিয়ে 1 পা 2 পা করে জাস্ট কোনো রকম গিয়ে মাঝখানে জাস্ট বসেছি, যাতে আমার পুরো মানে ড্রেসটা না Dress ভিজে ওইভাবে যায়। থাকে, হ্যাঁ। হ্যাঁ, তারপর আপনি সেভাবেই গেলেন দোলনায় বসে, এবার মাঝখান থেকে কেউ কিন্তু আমরা পানির ভিতরে নামতে পারছি না। হ্যাঁ, ওরা এসে দোল দিয়ে, তারপর উপরে ছিল ক্যামেরা, হ্যাঁ। এবার গান করো, যা যা লাইন আছে লিরিক্স আছে গান করতে থাকো, এক্সপ্রেশন দাও। আমি তো ননস্টপ দিয়ে যাচ্ছি, আপনিও ছিলেন। তবে হ্যাঁ, আপনি একটু মাঝে মাঝে নার্ভাস হয়ে যেতেন। হ্যাঁ, না মানে আমি তো নার্ভাস হয়ে যেতাম, তখন তো একদমই নতুন, মানে আমার মনে হয় তখন 4 নাম্বার বা 5 নাম্বার ফিল্ম। আচ্ছা, আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমি তো এই ছবি করতে গিয়ে সত্যিই নার্ভাস, কারণ ববিতা ম্যাডাম, তারপরে কবরী ম্যাডাম ছিলেন, সোহেল রানা ভাই ছিলেন, মানে উজ্জ্বল ভাই ছিলেন, উজ্জ্বল ভাই হ্যাঁ, ছিলেন, সবাই। মানে সো
মানে এত বেশি, তারপরে পূর্ণিমা, সব মিলে আমার কাছে মনে হচ্ছিল যে মানে আমি কোথায় চলে এলাম। মানে সো এটা আমার জন্য খুবই নার্ভাসের বিষয় ছিল। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল যখন আমরা কক্সবাজারে গেলাম এবং যে মানে ঘোড়ার যে কত পুরা ইয়ে, উফ, হ্যাঁ, এবং ওই দিন ঘোড়ার নাকি উপর উঠে। শুটিং এ কত 300 না 350 লোক মানে ইউনিট মেম্বার ছিল। হ্যাঁ, তো true। মানে এটা তো আসলে আমার মনে হয় যে রিসেন্টলি আর কখনো না না, বহু বছর হিউজ হয় না। বাজেট, হিউজ অ্যারেঞ্জমেন্ট। কারণ যে রাজা রানীদের সাথে হ্যাঁ। যে দল বহররা থাকবে সেগুলো কিন্তু তাদের পোশাকগুলো কিন্তু ওই টাইপেরই থাকা দরকার ছিল। তো স্বাভাবিক 300 জন তো হবেই, এবং প্রত্যেকের সকাল দুপুর রাতের খাবার দাবার সবকিছু মিলে হিউজ। আমি তো আগেই বলেছি যে আমার লাইফের সবচেয়ে বড় বিগ বাজেটের একটা ছবি। এই যে আমাদের ইন্ডাস্ট্রিতে এতদিনের পথ চলা, হয় না যে আমাদের মানে কলিগ, আপনার কলিগ অনেকেই কিন্তু এখন নেই আমাদের সাথে। তার মধ্যে আমাদের অনেকেই পছন্দের মানুষ আছে। তাদের কথা মানে মনে পড়লে কি মনে পড়ে? আমার সবসময়, আমি সব প্রোগ্রামে একজনের কথাই বেশি বলে আসছি, মান্না ভাইয়ের কথাই মনে পড়ে। আর যখনই নিজের কোনো গান দেখি, আমি না মান্না ভাইয়ের সাথে আগে আমার নিজের কোনো একটা পছন্দের গান দেখি। নিজের গান খুব একটা আমার দেখতে আনইজি লাগে, কিন্তু বাট ওইটা হচ্ছিল বেসিক্যালি মান্না ভাইকে দেখার জন্য, যে মান্না না ভাইকে আসলে কেন যে লোকটাকে- মান্না ভাইয়ের সাথে দেখার জন্য। মান্না ভাইয়ের সাথে কিছু কিছু গান আমার খুব ভালো ছিল। অনেকগুলো ছবির কাজ করেছে ওনার সাথে, আর ওনার সাথে একটা খুব সুন্দর বন্ডিং ছিল। তো উনি যে হুট করে চলে যাবে, এটা তখনও মানতে যেমন কষ্ট হয়, এখনো মানতে কষ্ট হচ্ছে। কারণ উনি চলে যাওয়ার পরেই ইন্ডাস্ট্রির একটা অন্য চেঞ্জ চলে আসছে। আর আমার অনেক কাজ যেমন কমে আসছে, আর তখন আমি কাজ খুব কমিয়েও দিয়েছিলাম। মান্না ভাই থাকলেও হয়তো বা উনি বাবা শোনা বলে, না কর, তুমি করো, তুমি করলে, কাজটা করলে, আমি একটা ভালো প্রজেক্ট নিয়ে আসছি, আমি না করতে পারতাম না। উনি বেঁচে থাকলে হয়তো আরো অনেক সিনেমা করতে পারতাম, কিন্তু উনি নাই, ওনাকে মিস করি, এটাই। মান্না ভাইয়ের সাথে আমার একটা স্মৃতি আছে, সেটা হচ্ছে যে আমি আর প্রভা তখন হচ্ছে একটা, মান্না ভাই যেই বছর মারা গেলেন 17 তারিখে বা ফেব্রুয়ারি 17 তারিখে, জানুয়ারির 28 বা 29 তারিখে। এখন আমরা হচ্ছে ফটোশ্যুট করতেছি ভ্যালেন্টাইনের ওই আনন্দ আলোর যে কাভার, ম্যাগাজিনের কাভারের কথা বলছেন, যে আমরা কাভারে শ্যুট করব। এখন ওয়ান্ডারল্যান্ডটা ছিল, আমরা হচ্ছে ওই কর্নারে গিয়ে আমরা আমাদের ফটোগ্রাফার ছবি তুলতেছে, ওইখানে দেখি যে মান্না ভাইয়ের শুটিং চলতেছে, সিনেমার শুটিং। পরে ওইখান থেকে একজন দেখে বলছে, এই চাপেন, ওইদিকে চাপেন। এখন আমরা কিন্তু ওখান থেকে চেপে একবার আসছি, চাপার পরে এরকম 2-3 বার আমাদের সরতে বসে। আর তখন তো আমি তো শুধু মডেলিং করা, এখন মান্না ভাই পুরো টিম, মানে হয় না যে একটা জায়গায় আপনি দাঁড়ানো, যদি 100 জন লোক আপনার একটু দূরে দাঁড়ানো, আপনার নিজেতে এমনি ভয় লাগবে। তো আমি দেখতে পাচ্ছি যে মান্না ভাইয়ের শুটিং হচ্ছে, প্লাস এত ক্রাউড, আমাকে যখনই সরতে বলতেছে আমরা সরে যাচ্ছি ভয়ে। এখন হঠাৎ করে একজন লোক আসছে, লোক এসে বলতেছে, এই ভাই আপনাকে ডাকে। এখন আমি বলি, কী ব্যাপার, ডাকার তো কথা না, উনি আমাকে যখন সরতে বসে আমি সরে গেলাম, যখন এখানে যেতে বসে চলে গেলাম, তাহলে উনি আমাকে ডাকবে কেন? বলছে মান্না ভাই আপনাকে ডাকে। পরে আমি গেছি, যাওয়ার পরে বলছে বসো। পরে বসছি, রাইট, সিনেমা করো না কেন? ও হ্যাঁ। পরে আমি বলছি, জি ভাইয়া করবো। বলছে না, জি ভাইয়া করবো মানে, সিনেমা করো, তুমি মডেলিং করো, তোমার তো মডেলিং দেখি আমি, তুমি সিনেমা করবা। এবং ওই দিন আমাকে নাম্বার নিয়েছে, মানে আমার নাম্বার নিয়ে আবার সেভ করাই, মানে সব কিছুই করলো। আমি তো মানে একটা মানুষের আমি জীবনে একদিন দেখা, এবং ওই একদিনে আমি তার ফ্যান হয়ে গেছি, যে আসলে মানুষ যে তাকে এত ভালোবাসতো। এই যে আজকে আপনি কথা বলতে যে ইমোশনাল হয়ে যান, তো নিশ্চয়ই তার মধ্যে অতটুকু গুণ ছিল বলে আজকে মান্না ভাই। এবং মানে উনি উঠতে বসতে, মানে রাত হোক দিন নাই রাত নাই, সিনেমা ছাড়া ওনার মনে হয় কিছুই ছিল না। সিনেমা নিয়ে ভাবতেন, সিনেমার প্রডিউসারদের নিয়ে ভাবতেন, ডিস্ট্রিবিউটরদেরকে নিয়ে ভাবতেন, আর্টিস্ট হোক, ডিরেক্টর হোক, এবং উনি সবাইকে নিয়ে কাজ করতে চাইতেন। এবং আছে না যে একটা নতুন একটা ছেলেকে ডেকে এনে আমি কেন বলবো তুমি সিনেমায় আসো, হ্যাঁ অদ্ভুত, আমি তো প্রথম ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, তো উনি চাইতেন যে সিনেমা হোক, আমাকে নিয়ে না হলেও আমি বানাই। সে তার মাঝখানে একটা প্ল্যানও ছিল যে আমার তো কিছুদিন পরে আস্তে আস্তে আমি একটু বয়স হয়ে যাচ্ছে, আমি ছেড়ে দিব, আমার প্রোডাকশন থেকে আমি নতুন ছেলেকে এরকমও উনি বলতেন যে তখন নতুন ছবি বানাবো, একটা হিরোকে আনবো, অনেক প্ল্যান ছিল। আচ্ছা, তো হলো না। হ্যাঁ, সত্যি খুব
স্যাড নিউজ, বাট আরেকটা জিনিস হচ্ছে যে মানে এই যে ভালোবাসা, এটাও তো অনেক বড় একটা পাওয়া। ট্রু। তো আমরা জানতে চাই, এখন তো ছবির গল্পে অনেক চেঞ্জ চলে আসছে, ছবির প্রেজেন্টেশন অনেক ডিফারেন্টভাবে আসছে। আমরা পূর্ণিমাকে মানে কিভাবে দেখবো আবার সিনেমা একদম মানে চেঞ্জ করে নিজেকে অন্যভাবে কিভাবে দেখবো, কি ক্যারেক্টার করার শখ এখন? আমি তো জানি না আসলে এখন আমার এখনকার সময় অনুযায়ী আমার সাথে যেটা ম্যাচ করবে যে ক্যারেক্টারটা, সেরকম কোনো কিছু হলে আমি কাজ করব। না, কিন্তু আপনার মনে হয় না যে আমার এরকম কিছু আমি করতে চাই, মানে আমার থেকে? নিজের হ্যাঁ, না, নিজের থেকে। উদ্যোগে কোনো কিছু করতে চাই না। যদি আমাকে নিয়েও কাজ করতে কেউ মানে ইন্টারেস্টেড থাকে, বা আমার যা ছবি আছে তার থেকে ডিফারেন্ট কোনো রোল যদি Definitely, থাকে, এখন তো আসলে মনে করেন ডিফারেন্ট কোনো কিছু যদি না ডিফারেন্ট মানে কিছু না হয়, করলে দর্শকদের লাভ সামনে নেই, এসে তো হ্যাঁ, আমার কোনো লাভ নেই। সে আগের মতন আগের একই রকম কাজ করে তো লাভ নেই, তাহলে তখন আমি কাজ করতে পারবো। আমরা কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নেওয়ার আগে আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে, সেটা হচ্ছে হিরন ওয়াটার পিউরিফায়ারের ও একটা পিউরিফায়ার, এবং আপনার বাসার জন্য। এবং এই হিরন ওয়াটার you. পিউরিফায়ার, এবং এটা হচ্ছে হিরন ওয়াটার পিউরিফায়ার হচ্ছে দেশের সবচেয়ে বিশুদ্ধ পানি নিশ্চয়তা দিচ্ছে। বাহ, থ্যাংক এটা ইউ আপনার সো জন্য। মাচ, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন হিরন ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্স নায়কের নায়িকা। সো গল্প বলছিলাম আমাদের প্রিয় নায়িকা পূর্ণিমার সাথে। আজকের মতো এখানেই ফিরবো নেক্সট এপিসোডে আপনার আরেক পছন্দের নায়িকাকে নিয়ে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক। ইভি প্রযুক্তির মাধ্যমে 8 স্তরের পানিকে নিরাপদ এবং বিশুদ্ধ। বাজারে প্রচলিত অনেক পিউরিফায়ারের মধ্যে আমি বেছে নিয়েছি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ার।